সম্মানিত আলোচক ডাক্তার আহমদ হোসেন ফারুকী অত্যন্ত স্বল্প ভাষায় অত্যন্ত চমৎকার ভাবে বললেন। এখন ছেলের একটা মায়ের একটা, ঠিক আছে, তাহলে মোট 4 বোতল। ওকে, আচ্ছা। সম্মানিত সুধী, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সম্মানিত অতিথি ডাক্তার অসীম কৃষ্ণ চৌধুরী, অধ্যক্ষ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুর, ঢাকা। ডাক্তার অসীম কৃষ্ণ চৌধুরী। ধন্যবাদ সবাইকে। আপনাদের অর্গানক মেডিসিনের 6ষ্ঠ সংস্করণ প্রকাশনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সুধীমণ্ডলী, আমি তো সবাইকে এই মুহূর্তে সবার সাথে পরিচিত না, যারা আছেন সব শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং আমার সামনে যারা আছেন আমার সিনিয়র জুনিয়র শিক্ষক, ছাত্র এবং কলিগবৃন্দ, সবাইকে আমার সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি থেকে, যিনারা আমাকে স্মরণ করেছেন। এবং আমি সকালবেলাটাই আসতাম, কিন্তু আমি আমার কর্মব্যস্ততার কারণেই আমি বিকালবেলায় এসে আপনাদের সাথে হাজির হয়েছি। তো প্রথমেই এটা মাইকটা কাজ করতেছে, তো আমি আসলে সংক্ষিপ্তভাবে দু একটি কথা আপনাদেরকে বলি। আমি এমন একটা সময়ে সব সময় সকল অনুষ্ঠানে হাজির হই যখন সবাই খুব ব্যস্ত, ক্লান্ত, ব্যথিত এবং পরন্ত বেলায় আপনারা থাকবেন। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। তো তারপরেও আমি ধৈর্য সহকারে দু একটি কথা বলবো আপনাদের সাথে, যেহেতু পরিচিত হতে পেরেছি, এসেছি, আপনারা একটু মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন এবং পালন করার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে যে আমি আমার পরিচয় আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমি ডাক্তার অসীম কৃষ্ণ চৌধুরী, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ কাম অধীক্ষক হিসাবে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ, এবং সেই সাথে আমি একজন হোমিওপ্যাথ ডাক্তার। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আমি হলাম 29 নাম্বার হোমিওপ্যাথিক ডাক্তার, 29 নাম্বার অধ্যক্ষ কাম অধীক্ষক। কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে এর আগে আমাদের 2 জন হোমিওপ্যাথিক অধ্যক্ষ ছিলেন। একজনের বয়স ছিল 10 দিন, আপনাদের পরিষদের সাথেই উনি সংশ্লিষ্ট ছিলেন, ডাক্তার গুরুদাস সরকার। আরেকজন যিনি ছিলেন উনি ছিলেন 4 দিন। আরেকজন বারবার হতেন, বারবার চলে যেতেন, উনি ছিলেন ডাক্তার রুহুল আমিন। তো এনিওয়ে আমি এই 29 জনের মধ্যে মানে এখন পর্যন্ত অধ্যক্ষ কাম অধীক্ষক হিসাবে মানে র্যাঙ্কিং এ ডিউরেশনের দিক দিয়ে হাইয়েস্ট অবস্থান করতেছি, এবং আমার চাকরিটাও বেশি দিন নাই। আমি অতি সাম্প্রতিকই সরকারি নিয়ম অনুযায়ী আমাকে পিআরএলে যেতে হবে। এই কথাটি বলার একটা উদ্দেশ্য আছে। ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, আমার বউ একজন, বাচ্চা 2 জন, আর আমার বাড়ি হচ্ছে মামিসি। তো আমি আসলে কোনো সংগঠনের সাথে সাংগঠনিকভাবে জড়িত না হোমিওপ্যাথি অঙ্গনে। আর অনেক জায়গায় আমি নিজেকে মানিয়েও নিতে পারি না আমার অজ্ঞতা বা যোগ্যতা বা যেভাবেই করেন। তো হোমিওপ্যাথি হিসাবে আমরা বেশ কয়েকটি জিনিস নিয়ে আমরা হোমিওপ্যাথরাই দ্বিধা এবং দ্বন্দ্বে বিভক্ত হয়ে আমরা আমাদের সমাজ থেকে বিচ্ছিত হয়ে যাচ্ছি। এগুলোকে আপনারা মনোনিবেশ করেন। আমরা সকলেই আমরা আমাদের মতো করে আমিত্ব অবস্থার মধ্য দিয়ে জীবন যাপন করি। আমি তার চেয়ে ভালো, সে আমার চেয়ে খারাপ, এই একটা মনোবৃত্তি নিয়ে আমরা পরস্পরকে বড় ছোট বা নিম্নমানের, মধ্যমানের, উচ্চমানের আমরা করে থাকি। এই জায়গাগুলো থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। আমার অভিজ্ঞতাটা শেয়ার করি
আজকে মন্ত্রী মহোদয় এসেছিলেন, আপনাদের অনেক সারা বাংলাদেশ থেকে আপনারা ডেলিগেটরা এসেছেন, আপনারা আপনাদের অভিব্যক্তি ব্যয় করতেছেন। আমি এই পরিষদ সম্পর্কে 1993 সালে সর্বপ্রথম জানি এবং অনেক পরিষদের সাথে জড়িত অনেক ভদ্রলোকের সাথে, অনেক ফিজিশিয়ানের সাথে, অনেক ছাত্রের সাথে আমার যোগাযোগ হয়। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে এই সংগঠনটি অনেক পুরাতন এবং এই সংগঠনটির সাথে যারা জড়িত তারা একটা এথিক্যালি চলার চেষ্টা করে, একটা বিধিসম্মত উপায়ে চেষ্টা করে। যে বিধিটা কি? বিধিটা হচ্ছে যে হোমিওপ্যাথিকের কনস্টিটিউশনটা প্রত্যেক ধর্মের, প্রত্যেক বর্ণের, প্রত্যেক রাষ্ট্রের, প্রত্যেক গোত্রের একটা কিন্তু নিজস্ব মানে কনস্টিটিউশন আছে বা বিধি আছে, সেই বিধিটাকে মেনে চলে। তো প্রথম কথা হচ্ছে যে হোমিওপ্যাথির যে বিধি, অর্গান অফ মেডিসিন, যে কনস্টিটিউশন, সেটাকে তারা ফলো করে। এটা আমি দেখেছি এই পরিষদ সংগঠনটি করে। অন্যান্য সংগঠনগুলোতে আমি দেখেছি কে বড় কে ছোট, কে কি করছে গভর্নমেন্ট লেভেলে, কার কত চাকরি হয়েছে, কে কত উঁচু লম্বা, কে কত মোটা তাজা, এগুলা নিয়ে তারা যুদ্ধ করে। আবার কিছু কিছু জায়গায় দেখেছি আমি যে না, আমার এই ওষুধ শ্রেষ্ঠ, এটা 5টা মেডিসিন দ্বারা তৈরি করা হয়েছে, এই হালুয়াটা খাওয়ার সাথে সাথে আপনি উঠে উঠে দৌড় মারবেন, এরকম আমি দেখেছি আমার এই অভিজ্ঞতা। এখন অভিজ্ঞতাগুলো শেয়ার করি। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রথম যে কাজটা দরকার ছিল সেটা হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথির জনক উনি একটা বিধান দিয়ে, কনস্টিটিউশন দিয়ে আমাদেরকে শিখিয়েছেন মানব সেবার জন্য একটা পদ্ধতির মাধ্যমে আমরা রোগীকে চিকিৎসা করব। তথাকথিত রোগকে দূরীভূত করার জন্য আমরা যে মেথোলজি, যে পদ্ধতি, যে ওয়েতে আমরা কাজ করব, এটাই হচ্ছে হোমিওপ্যাথি। তো হোমিওপ্যাথির নিজস্ব কিছু পদ্ধতি আছে, কিছু মেথোলজি আছে। তারা তো গরু, ছাগল, ইতর প্রাণীর উপরে কাজ করে না, তারা হিউম্যান বিং, তারা মানবের উপরে কাজ করে। এবং প্রত্যেকটা ড্রাগসই আমাদের দেখবেন যে প্রত্যেকটা ওষুধই আমাদের দেখবেন এবং এই আপনার হিউম্যান ক্যারেক্টার নিয়ে, পারিপার্শ্বিকতা নিয়ে, আপনার অবয়ব কাঠামো নিয়ে, পরিবেশগত নিয়ে, সৃজন নিয়ে তারা কথা বলতেছে। শুধু কিন্তু মানে ডায়াগনোসিস নিয়ে তারা কথা বলতেছে না, শুধু একটা মেডিসিন নিয়ে কথা বলতেছে না। মনোদৈহিক যে ঘটনাটি, একটা আধ্যাত্মিকতা, একটা সায়েন্স এর কম্বিনেশন আমরা কাজ করতেছি। আমাদের ম্যাথোলজিটা কিন্তু তাই বলে, একটা শব্দ একবার পড়েন, 2বার অনুভূতি করেন। চৈত্র মাসে যদি কোনো পার্কে বসে থাকেন দেখবেন ততটা ভালো লাগে না। ফাল্গুন মাসে যদি আবার ওই জায়গাটাতেই বসে থাকেন দেখবেন মনের মধ্যে একটা পুলকিত ভাব সৃষ্টি হয়। তাহলে এই জিনিসটাকে আমাদের মানে ফাউন্ডার গুরুত্ব দিয়েছেন। কেউ যদি একটু লম্বা, মোটা, তাজা, খাটো, পেটে হয় তাহলে দেখবেন এর উপর একটা গুরুত্ব দিয়েছেন। আমি কি কাজ করি, কি চিন্তা করি, কি আমার মানে মনোদৈহিক প্রবলেম গুলা, এর উপর একটা গুরুত্ব দিয়েছেন। প্রত্যেকটা মেডিসিন যদি দেখবেন আপনি প্রথম যারা লার্নার তারা দেখবেন যে প্রত্যেক মেডিসিনের সাথে নিজের বোধহয় কিছুটা মিলে যায়। আস্তে আস্তে করে আমরা রেপার্টরির মাধ্যমে এগুলোকে আইসোলেটেড করে আমরা ট্রিটমেন্টটা করি। আমরা হোমিওপ্যাথরা আমি কিছু আমি গভর্নমেন্টের ড্রাগসের কতগুলা নিয়ম আছে, এটা একটা ডিপার্টমেন্ট। আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্টে কাজ করি, স্বাস্থ্যের নিজস্ব একটা ম্যাথোলজি আছে। আমরা যখন মন্ত্রণালয়ে কাজ করি, মন্ত্রণালয়ের নিজস্ব একটা মতবিদ আছে বা নিজস্ব একটা বিধিবিধান আছে। এই জিনিসগুলোকে কিন্তু সমন্বয় করে আমাদের পেটিটাকে তাদের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমার সাথে রাষ্ট্র অ্যাডজাস্ট করবে না, আমার সাথে অন্যরা অ্যাডজাস্ট করবে না, আমার সাথে কোনো ডাইরেক্টরেট অ্যাডজাস্ট করবে না। তাহলে আমার কি করতে হবে? তাদের বিধানের সাথে আমার বিধানটাকে আমাদের একসাথে কি করবো স্যার করতে হবে। তো যাই হোক, এই জিনিসগুলোকে এই কিছুক্ষণ আগে যে প্রেজেন্টেশনগুলো দেখলাম যে আমরা আমাদের মতো চলতে পারবো না। এক ভদ্রলোক আমার আগেই বলেছেন যে তাকে একটা এম্বার্গো দেওয়া হয়েছে, কাজে আমি আমার মতো করে চলবো। বিষয়টা এরকম না, বিষয়টা আমাদের ইনফরমেশন গ্যাপের জন্যই কিন্তু আজকে আমাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বটা।
এখন যদি আমি বলি যে 50 সহস্রতমিক বেশি না শততমিক বেশি, এগুলো আসলে অবান্তর প্রশ্ন। আপনি অর্গান অফ মেডিসিন তো আপনার কাছে আছে, তাহলে আপনি তো 50 সহস্রতমিক বাদ দিয়ে আপনার কোনো ওয়ে নাই। কাজে এইটাকে আমি কেন বলতে যাব যে ওই এর চেয়ে আমি ভালো, এই খানবাড়ির চাইতে মরলবাড়ি ভালো, এটা তো বলার কোনো মানে সুযোগ নাই। কাজে এই প্রশ্নটা আমার মনে হয় যে এই যুগে এখন অবান্তর। আমি ফারুক স্যারের সাথে মাঝে মাঝে অনেক কিছু নিয়ে কথা বলি, তাই বললাম আপনার যে কন্ট্রিবিউশন, আপনার যে ত্যাগ, আপনার যে অবস্থান, আপনার যে এডুকেশন, আপনি যে কন্ট্রিবিউশন করে চলছেন হোমিওপ্যাথিতে, দ্যাট ইজ ভেরি গুড, উই আর প্রাউড ফিল। আপনার মতো যদি 20 জন থাকতো তাহলে আজকে আমার অবস্থানটা আরো সদৃঢ় হতো। তো ওনাকে এরকম মাঝে মাঝে আমি কথা বলি। ওনার মেয়েটাও আমার ছাত্রী, এখন ইন্টার্নি প্রায় শেষের দিকে উঠতেছে, আর উনি আমাকে গতকালকে একটু অ্যাপিল করেছিলেন। আমি বলছি স্যার আমি আসবো। আর একজন হোমিওপ্যাথ আরেকজন হোমিওপ্যাথের কলিগ হিসাবে আপনারা এই টিচিউরটা করবেন। আপনি সিলেট থাকেন, আরেক পেশেন্ট আপনার জোশ হয়ে যাচ্ছে, আপনি তাকে বলে দেন, আপনার কলিগকে বলে দেন যে ভাই আমি উনি ভালো, ওনার কাছে যান, এই ওষুধটা আমি খেয়েছি, এটা ওনাকে বলবেন, উনি আপনাকে ভালো করবেন। আপনি তো বলে দিচ্ছেন যে ও কি জানে, সব তো জানি আমি, হেনিম্যান মারা যাওয়ার পরে সমস্ত বিদ্যা বুদ্ধি আমার কাছে রেখে দিচ্ছে, আমিও এটা কি জানা না। এই অ্যাটিটিউডটা থেকে আপনারা বের হয়ে আসবেন, পরস্পরকে সম্মান করবেন। প্রত্যেকটা প্রফেশন তার প্রফেশনাল কলিগকে অত্যন্ত ভালোভাবে গ্রহণ করে আমরা যেন এটা করি, আমরা যেন পরস্পরকে বিরোধিতা রাখি। আমি প্রায়ই দেখেছি বিএইচএমএস বড় না বিএইচএমএস বড়। আরে ভাই এই সমস্ত প্রশ্নগুলা তো মানে কি ঝগড়া কি আমরা কিনে আনবো নাকি প্রবলেম সলভ করবো? প্রবলেমগুলো আমরা ক্রিয়েট করতেছি। ডিপ্লোমা একটা ডিগ্রি, বিএইচএমএস একটা ডিগ্রি, এরকম পৃথিবীতে অনেক প্রফেশনাল অনেক ধরনের ডিগ্রি আছে। এটা আমাদের এখানে নতুন উদ্ভাবক কিছু না, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে যাবো কেন? আমি নলেজের প্রশ্ন তুলি, আমি জ্ঞানের প্রশ্ন তুলি, আমি সায়েন্টিফিক সেমিনার করি, আমরা প্রফেশনালিজম গড়ে তুলি, আমরা এটা করি না। আর কিছু কিছু জিনিস দেখলাম নেতৃস্থানীয় যারা আছেন তারা তো মানে আরো বেশি, আমিই করেছি, আমারই সব, আমার দোকানের মালই হলো সর্বশ্রেষ্ঠ মাল, আমরা এটা নিয়ে বলতেছি। এই বোর্ড আজকে দেখেন কাউন্সিল হয়ে গেছে, আমরা কতটুকু এগিয়েছি একটা কথা মনে করেন, বোর্ড এখন বিলুপ্তির পথে না, বোর্ড বিলুপ্তি হয়ে গেছে। তাহলে একটা কাউন্সিল, তাহলে কাউন্সিলটা কার? আমাদের হোমিওপ্যাথদের। এটা আমাদের কিন্তু একটা অর্জন, আর এই অর্জনের দাবিদার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বিভিন্ন মানুষের শুনে থাকে। এটা কিন্তু একটা মন্ত্রণালয়ের কাজ না। আমি এটা প্রথম থেকেই জড়িত ছিলাম অ্যাজ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হিসাবে। আমি দেখেছি এখানে আইন মন্ত্রণালয় কাজ করেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করেছে, ক্যাবিনেট কাজ করেছে, জনপ্রশাসন কাজ করেছে, সংসদীয় কমিটি কাজ করেছে, রিভিউ হয়েছে, এটা আমাদের কাছে আসছে। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশন, জাস্ট লাইক অর্গানের মতো। তাহলে কি ওটা ওষুধের কথা বলতেছে না, ওটা বলতেছে আপনার প্রফেশন কিভাবে সরকার পরিচালিত করবে, কিভাবে আপনারা গাইডলাইনে থাকবে, এর উপরে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এখানে মূলত 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে ওই বোর্ড বিলুপ্তি ঘোষণার পরে বোর্ডের যে কর্মকর্তারা ছিল এবং বোর্ডের যে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার, টাকা পয়সা, গাড়ি ঘোড়া মানে যা আছে সকল কিছুই কাউন্সিলের আন্ডারে চলে গেছে। সেকেন্ড স্টেপটা কি, ওখানে কিছু গভর্নমেন্ট লিডাররা অটোমেটিক্যালি আইনের দ্বারা সংশ্লিষ্ট হবে। তাহলে কারা হবেন? তারা হচ্ছে আপনার সংসদ সদস্যবৃন্দ, সেটা স্পিকার মনোনয়ন করবেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মিনিমাম জয়েন্ট সেক্রেটারি লেভেলের 4-5 জন থাকবেন, জনপ্রশাসন, স্বাস্থ্য, আইন, ক্যাবিনেট এরকম থাকবেন। অর্থ মন্ত্রণালয় থেকে তারা যার স্ব মন্ত্রণালয় তাদেরকে মনোনীত করবেন। আর কারা থাকবেন? পদাধিকার বলে আরো কিছু লোকজন থাকবেন। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ কাম অধীক্ষক থাকবেন, সরকারি মেডিকেল কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকবেন, একজন রিসার্চার থাকবেন। আর কারা থাকবেন? আর থাকবেন প্রত্যেক বিভাগ থেকে একজন করে টিচার এবং চিকিৎসক তারা থাকবেন। এইভাবে মিলিয়ে এই কমিটিটাকে করা হয়েছে। তারা ডিসিশন নেবে সরকারের সাথে কম্বিনেশন করে, মিলিতভাবে কোঅর্ডিনেশন করে আমরা কিভাবে আমাদের পথকে চালাবো। আমি দেখেছি যে এখানেও
আমি না থাকলে এটা হইতো না, উনি না থাকলে এটা হইতো না, উনি থাকার পরে তো এটা হয়েছে। এই কথাগুলো বলে আমরা একটা বিতর্ক সৃষ্টি করি, আর অন্যান্য প্রফেশনাল যারা মানে আমাদের শত্রু তারা এটাকে আরো জীবিত রাখে। এই কাজটা কখনো করবেন না। আমাদের কিছু ছিল না, আমাদের আইন হয়েছে, আমাদের মানে নিজস্ব রেজিস্ট্রেশন হয়েছে, নিজস্ব সেল হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে নিয়ে ভাবছে, তারা ভাবছে আমাদেরকে নিয়ে কাজ করবে, আমরাও যেন সেই তাদের সাথে তাল মিলিয়ে করি। আমি বাংলাদেশের 5টা অর্গানাইজেশন বলি যেখানে আমি মেম্বার গিয়েছি যাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা অডিয়েন্স তৈরি হচ্ছে যে সেখানে আমাদের ক্লিনিক্যাল সেন্টার মধ্যে হোমিওপ্যাথিক ডাক্তার থাকবে। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহের আগের সপ্তাহে বুয়েট একজন চিকিৎসককে মনোনয়ন দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেলগুলো আছে ওখানে আমাদের মানে অনেক ডাক্তার আছে। এই সমস্ত রিক্রুটমেন্ট কমিটির মধ্যে আমি আছি, আমাকে ওনারা নিয়ে যায়, আমি দেখলাম তারা সুচারুরূপে পরিচালিত করতেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ওখানে আছে। আপনার মেট্রোপলিটন সিটি 4 জন ডাক্তার 4টা সেল করে তারা কাজ করতেছে, দে আর ওয়ার্কিং। তাদের ইকুইপমেন্ট মেডিসিন গভর্নমেন্ট তাদেরকে কিনে দিচ্ছে। আমি কিছুদিন আগে গেলাম আপনার এই হোমিও ইসলামিক ফাউন্ডেশনে, ওখানেও তারা কাজ করতেছে। আমার উচিত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেলে, প্রত্যেকটা ইনস্টিটিউটে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমাদেরকে পোস্টেড করা। এটা হওয়া উচিত আমাদের দাবি। আমাদের দাবি হওয়া উচিত যে ও বড়, এ বড়, এ ছোট, এর কাছে যাবে না, আমার দোকানে মাল বেশি, হালুয়া বেছো, বড়ি বেছো, 5-7টা মিলায়া বেছো, একসাথে বেছো, এগুলো আমাদের আসলে আমার আলোচনা বিষয়। আমি যেহেতু সরকারি লেভেলে চাকরি করি, আমি কোনো নেতা না, আমি কোনো সাংগঠনিক লোক না, আমি কিন্তু প্রশাসনিকভাবে কাজ করি ডুইট সিস্টেমের মতো। তবে আমি যে জিনিসটা দেখেছি, আমাদের সকল কিছুই আছে, আমাদের সকল ধরনের যোগ্যতা, সকল ধরনের মানুষ, সকল ধরনের পেশেন্ট আমাদের কাছে বিদ্যমান। অল্প সময়ে কম খরচে এই 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 হোমিওপ্যাথির মাধ্যমে এটা গভর্নমেন্ট সম্ভব। আমাদের এই গেট চান্সটা আমাদের সকলের নেওয়া উচিত। আমরা পলিটিক্স করবো না, আমরা কাউকে ছোট ভাববো না, কাউকে বড় ভাববো না, আমরা প্রফেশনালিজমটা বজায় রাখবো, সরকারের সাথে মিলে মিলে আমরা কাজ করবো। কে বোর্ডের চেয়ারম্যান হবো, কে বোর্ডের মেম্বার হবো, কে কাউন্সিলে ঢুকবো, কে কারিগর তদবির করবো, এগুলা করতে যেয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছি আমরা। গতকালকে আমার কাছে একটা মেসেজ আসছে ফ্রম গভর্নমেন্ট, আমি দেখলাম অত্যন্ত সুন্দর, আমি না থাকলে আপনারা ডাক্তার লিখতে পারবেন। আরে ভাই, এটা কি ধরনের কথাবার্তা বলেন? আপনি একটা ব্যাচেলার ডিগ্রি করতেছেন, একটা পোস্ট গ্রাজুয়েশন যে WHO প্যাটার্নাল দিতেছেন। আমি আমার জীবনে, আমি চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র, আমি মাসপোতে এই সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আমার রিজিক ছিল, আমি চাকরিতে ঢুকছি। এখানে এসে আমি ডিপ্লোমা করেছি, ব্যাচেলার করেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি, অনেক দেশে আমি গিয়েছি। আমি এই যে ইন্ডিয়ার এক ভদ্রলোক আছে, আমি দেখেছি ওখানে ওনারাও প্যাটেন্টে ইনশাল্লাহ পিছায় নাই, মানে বিরাট, মানে গোডাউনকে গোডাউন ওনারা কাজ করতেছে। আমি ন্যাশনাল হোমিওপ্যাথি দিল্লি বাথরুমগুলো ওখানে আমি দেখেছি। আমি WHO একটা ফেলোশিপ নিয়ে গেছিলাম, দেখেছি। তো আমার কথা হচ্ছে যে হোমিওপ্যাথি করলে তো হোমিওপ্যাথি বিধি অনুযায়ী করবেন। নামাজ রোজা পড়তে হলে তো আপনি কোরআন শরীফ দিয়েই করবেন। আপনি সনাতন ধর্মীয় হলে তো তার ধর্মীয় পুস্তক দিয়েই করবেন। এইখানে তো বিতর্কের কিছু নাই। আপনি আমাদের হসপিটালে যাবেন, এখানে অনেক ছাত্র আছে, আমি 2-1জনকে দেখছি যে আমরা 4 আউন্স বোতল কিনে আমরা এই যে কর থেকে আমি নিজে যাই, মানে যাই ওষুধ এনে 6 এডিশন আমরা পালন করি সবসময়। তো যাই হোক, এটা আসলে বিতর্ক বিষয় না। তবু আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের সাংগঠনিক অবকাঠামো বিদ্যমান। যেমন এক্সাম্পল, একটু ভাই সময় নেই, হ্যাঁ একটু বিদ্যমান। কারণটা হচ্ছে যে এটা একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এটার একটা নাম আছে, এটার একটা অর্গানোগ্রাম আছে, এটার একটা সিস্টেমেটিক পদ আছে, প্রত্যেকটা পদের রেজিস্ট্রে একটা জনবল আছে, এবং প্রত্যেকটা জনবলের জব ডিজাইন আছে। এই হিসাবে আপনারা মাঝে মাঝে কিছু প্রোগ্রাম, আমার সুযোগ হয়েছে আসে দেখার, কয়েকজনের সাথে কথা বলা, দেখলাম যে এরা শৃঙ্খল। আমি আরো এরকম অর্গানাইজেশন জানি, হোমিওপ্যাথিকের অন্তত গোড়ামি শেখ অর্গানাইজেশন আমার মুখস্থ আছে, আর বাকিগুলো আমি বলতে পারবো না, যেহেতু আমার এতটা দূরত্ব। কিন্তু আমাদের একটা জিনিসে আপনাদেরকে বলতে চাই, যেটা হলো আপনারা হোমিওপ্যাথি করবেন, হোমিওপ্যাথির সিস্টেমই করবেন। এটা বলার কোনো অপেক্ষা নাই যে তুমি 2nd এডিশন, 3rd এডিশন, 4th এডিশন, বলার তো সুযোগ নাই। আমরা যে একাডেমিক টেক্সটবুকগুলো পড়াই ঢাকা ইউনিভার্সিটির সাথে, আমরা তো এই কথাটা বলতে পারি না। একটা প্রশ্ন ইদানিং দেওয়া হয় যে 50 সহস্রতমিক এবং 10শতমিক সুবিধা অসুবিধা।
তা আমি তো দেখি সুবিধাই বেশি, যেটা সাইন্টিফিক প্রেজেন্টেশন আমি কিছুক্ষণ আগে মানে দেখলাম যে এটা তো আপনি চেঞ্জ করতে পারেন, এটা তো ভালো মন্দ বুঝতে পারেন, এটা তো ধারাবাহিক সিকোয়েন্স আছে 1 2 3 4। আপনি তো 30 থেকে 200 মাস পথে যেতে পারেন না। তো তার যদি লাগে ভাইটাল ফোর্সকে রেলে তুলে আনার জন্য যে 30 থেকে 31 যেতে তো পারেন না, 30 থেকে 50 যেতে তো পারেন না, তাহলে আপনাকে তো এই সিকোয়েন্সেই যেতে হবে। তো যাই হোক, আমাদের অনেক টাকা আছে গভর্নমেন্টের, আমাদেরকেও টাকা দিছে, আমরাও কাজ করতেছি, আপনারাও কাজ করেন, সম্মিলিতভাবে সকলে মিলে আমাদের অনেক প্রতিষ্ঠান, অনেক সম্ভাবনাময় দিক আছে। 7টা ডিভিশনে 7টা ব্যাচেলার মেডিকেল কলেজ হবে, ওই বিষয়ে চিন্তা করেন কিভাবে প্রত্যেকটা জায়গায় গভর্নমেন্টের প্রত্যেকটা ইনস্টিটিউটে কেমন করে হোমিওপ্যাথিক ডাক্তারদেরকে অ্যাকোমোডেট করা যায়, এই বিষয়ে উচ্চ পর্যায়ে মন্ত্রণালয়ে কথা বলে। আমি সার্বক্ষণিক আছি, তবে আমার একটা সন্দিহান, আমি যদি চলে যাই কিছুদিন পরে পিআরএল এ যাবো, এটা যেতেই হবে। সরকারি চাকরি হইলে কালকেও আমি প্রিন্সিপাল নাও থাকতে পারি। আপনারা হোমিওপ্যাথদেরকে যোগ্য করে তোলেন, যারা সরকারি পর্যায়গুলোতে অন্তত পক্ষে তাদের সাথে লিয়াজু করে আমাদেরকে কাজ করার আগায় নিয়ে যায়। আমি এই কথাটা এখানে বলছি যে আজকে হোমিওপ্যাথি হিসাবে আমি যতটুকু কাজ করতে পারছি, হোমিওপ্যাথিক প্রিন্সিপালে যখন আপনারা ডাকবেন, ফারুক স্যার জানে যে অন্তত পক্ষে সকলেই এমবিবিএস ডাক্তাররা, ওনারা প্রোটোকল মেনটেন করবেন, আসবেন, আপনাদের জ্ঞান দিবেন, বাণী দিবেন, ভালো থাকো, ভালো আছি, ভালো করছেন বলে চলে যাবেন, কিন্তু বেসিক্যালি দে ডিডন্ট এনি ওয়ার্ক, কখনোই করবে না। হেনিম্যানের জীবনেও মানে জন্ম থেকে চলছে, আমরাও চলছি, কাজে আমাদের সেক্টরটাকে আপনারা ধরে রাখেন, আপনারা ধরে রাখেন, আমার মতো প্লেসমেন্ট নিয়ে আসেন। সকলকেই ধন্যবাদ জানাই। ম্যানকাইন্ড লাইক সানশাইন, মানবতা উজ্জ্বল হোক, সেবার আগে ধন্য আমরা ধন্য, হেনিম্যানের হোমিওপ্যাথির জন্ম বৃথা নয়, পিতা করবে শুধু সুময়। সবাই ভালো থাকেন, জয় হোক হেনিম্যানের, জয় হোক হেনিম্যানের।